হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ। আমরা সবাই জানি যে এসএসসি তাদের এক্সাম ক্যালেন্ডার শিডিউল করে দিয়েছে। এসএসসি সিজিএল শুরু হচ্ছে অগস্ট থেকে, তো আজকে থেকে ধরলে প্রায় 3 মাসের মতন একটা সময় আমাদের হাতে আছে। আর এনটিপিসি তার গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা তো ডেট দিয়ে দিয়েছে যে 5ই জুন থেকে 13ই জুনের মধ্যে হবে। তো আজকে থেকে ধরলে প্রায় 20 দিন মতন সময় আমাদের হাতে রয়েছে। তো আমার এই সিরিজটা আমি শুরু করেছি হচ্ছে টপ 10 সিরিজ ফর জিকে প্রিপারেশন। আমরা জানি যে এসএসসি তাদের কোয়েশ্চেনগুলো হয় হিন্দিতে করে, না হলে ইংরাজিতে করে, বাংলার কোনো ব্যাপার এখানে নেই। তো এই সিরিজটা আমি শুরুই করেছি বাংলা বেল্টের স্টুডেন্টদের কথা মাথায় রেখে, যে কোয়েশ্চেনগুলো ইংরাজিতে হবে, কোয়েশ্চেনের আনসারগুলো আমরা ইংরাজিতে পাবো, কিন্তু এক্সপ্লেনেশন হবে হচ্ছে বাংলাতে। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা প্রশ্নে ম্যাক্সিমাম ইনফরমেশান দিয়ে প্রশ্নগুলোকে ভালো করে বুঝিয়ে দেওয়ার। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন। আমাদের প্রথম কোয়েশ্চেন আসছে, when the Constitution of India was adopted. Excuse me. Okay. When the Constitution of India was adopted. The answer আমরা সবাই জানি যে 26শে নভেম্বর 1949 বা 26 অফ নভেম্বর 1949। আচ্ছা, এই যে এই ডেটটাকে আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে 26শে জানুয়ারি 1950। তাহলে এই দিন কী হয়েছিল? এই দিন আমাদের কনস্টিটিউশন লাগু হয়েছিল, লাগু হয় বা এটাকে ইংরাজিতে আমরা বলি হচ্ছে এনঅ্যাক্টেড। বা অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে যে ওয়েন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনঅ্যাক্টেড, তখন এই আনসারটা হবে। আচ্ছা, এই 26শে নভেম্বর যে দিনটা, বর্তমানে এই 26শে নভেম্বর দিনটাকে আমাদের কনস্টিটিউশন ডে কনস্টিটিউশন ডে হিসাবে পালন করা হয়ে থাকে। আচ্ছা, 26শে জুলাই, সরি মাই ব্যাড, 22শে জুলাইয়ের যে ডেটটা, এই ডেটটাও খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? না, এই 22শে জুলাইয়ের ডেটটায় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ডে হিসাবে আমাদের মান্যতা দেওয়া হয়, বা ন্যাশনাল ফ্ল্যাগ হিসাবে আমরা এই দিনটাকে সেলিব্রেট করি। এই দিন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটাকে গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, এই ন্যাশনাল ফ্ল্যাগের কথা যখন এলো, তখন এখান থেকে আমাদের দুটো পয়েন্ট জানতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এই ন্যাশনাল ফ্ল্যাগটা কে ডিজাইন করেছিলেন, আর 2 নম্বর হচ্ছে গিয়ে এই ন্যাশনাল ফ্ল্যাগের একটা অ্যাডহক কমিটি তৈরি হয়েছিল। যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হচ্ছিল সেই সময় বিভিন্ন বিষয়ের বিভিন্ন কমিটি তৈরি হয়েছিল, তার মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগের যে অ্যাডহক কমিটিটা ছিল, সেই কমিটির মাথা হিসাবে কে ছিলেন? না, আমাদের খুব পরিচিত ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই রাজেন্দ্র প্রসাদকে আমরা পরবর্তীকালে পেয়েছিলাম আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে। আর সেকেন্ড যে পয়েন্ট আমাদের জানার দরকার সেটা হচ্ছে গিয়ে ডিজাইনটা কে করেছিলেন? খুব চেনা পরিচিত নাম, পিঙ্গালি ভেঙ্কায়া। এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আর লাস্টের যে জিনিসটা আমরা দেখবো, বা লাস্টের যে ডেটটা আমরা দেখবো, 25 অফ জানুয়ারি। এই 25 অফ জানুয়ারিতে আমাদের কি পালন করা হয়? না, ন্যাশনাল ভোটার্স ডে। আচ্ছা, এই ন্যাশনাল ভোটার্স ডেটা কবে থেকে পালন শুরু হয়? এই ন্যাশনাল ভোটার্স ডেটা পালন করা শুরু হয়েছে 2011 সাল থেকে। ওকে। আচ্ছা, যখন আমাদের কনস্টিটিউশনের ব্যাপারটা এলো, বা যখন আমরা কনস্টিটিউশন সম্পর্কে পড়ছি বা জানছি, তখন কনস্টিটিউশন সম্পর্কে দু একটা ছোট্ট পয়েন্ট একটু আমাদের জেনে রাখা দরকার। তার মধ্যে একটা পয়েন্ট হলো, যে কোয়েশ্চেনটা প্রায় আসে, যে টোটাল কতটা টাইম লেগেছিল আমাদের কনস্টিটিউশনটা তৈরি করতে। টোটাল টাইম আমাদের লেগেছিল হচ্ছে গিয়ে 2 year 11 month 18 days, অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন। আচ্ছা, এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে কনস্টিটিউশনটা তৈরি হচ্ছিল, সেই কনস্টিটিউশন তৈরির সময় যে কমিটিগুলো তৈরি হয়েছিল, সেখানে মেম্বার্স কতজন ছিলেন? মেম্বার্স ছিলেন হচ্ছেন গিয়ে প্রথমে একদম শুরুতে যখন পার্টিশন হয়নি, তখন আমাদের ছিলেন হচ্ছে 389 মেম্বার্স। এটা হচ্ছে বিফোর পার্টিশন। আফটার পার্টিশন এই মেম্বার সংখ্যাটাই কমে হয়ে যায় 299, কারণ আমরা জানি আফটার পার্টিশনে পাকিস্তান ফর্মেশন হয়েছিল। পাকিস্তান সেই সময় পূর্ব পাকিস্তান, মানে আজকে যেটা বাংলাদেশ, এবং আজকে যে মেনল্যান্ড পাকিস্তান, সেটা নিয়ে তৈরি হয়েছিল। তা আফটার পার্টিশনে 299 মেম্বার ছিল। এই 299 মেম্বার্সদের মধ্যেও দুটো ভাগ ছিল। দুটো ভাগের মধ্যে কী ছিল? না, 93 একটা সংখ্যা, আরেকটা সংখ্যা আমরা পেয়েছি হচ্ছে গিয়ে 292। এই 292 এসেছিলেন হচ্ছে গিয়ে
প্রভিন্স থেকে বা প্রান্তীয় প্রদেশ থেকে, প্রভিআইএনসি, প্রভিন্স বা যেটাকে আমরা বলবো প্রান্তীয় প্রদেশ, এই প্রান্তীয় প্রদেশ থেকে ভোটের মাধ্যমে ইলেক্টেড ক্যান্ডিডেটরা এসেছিলেন। আর এই 93 এসেছিলেন যে তখনও সেই সময় অবধিও আমরা জানি যে প্রিন্সলি স্টেট বা রাজঘরানাগুলো ছিল। এই রাজঘরানা থেকে যে রাজরারা ছিলেন, সেই রাজরারা নিজেদের প্রতিনিধিত্ব করতে কিছু মানুষজনকে পাঠিয়েছিলেন। এই 93 জন ছিল সেই রাজঘরানা থেকে, আর 292 জন ছিলেন হচ্ছেন প্রান্তীয় প্রদেশ থেকে। আচ্ছা, আমি চাইবো যে কোয়েশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি আর এক্সট্রা করে যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি তোমরা নোট করো সেইগুলো, কারণ প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এক একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ওকে, এবার চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তরঙ্গম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম। আচ্ছা, আনসারটা আমরা নিয়ে নিই। তরঙ্গম ইজ অ্যাসোসিয়েটেড উইথ কুচিপুড়ি। আচ্ছা, যখন কুচিপুড়ির কথাই আসলো তখন প্রথম আমাদের জানতে হবে যে কুচিপুড়ি কোন অঞ্চলের বা কোন আমাদের দেশের কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্য বা প্রসিদ্ধ ক্লাসিক্যাল নৃত্য। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ওকে, আচ্ছা, কুচিপুড়ির কথায় যখন আমরা আসলাম, কুচিপুড়ি থেকে আরও দু একটা ইনফরমেশন একটু নিয়ে নিই। কুচিপুড়ি নাচের ক্ষেত্রে যেটা হয় আমাদের, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন স্টোরির উপরে বেস করে যে নাচ ফর্মটা করা হয়, সেখানে যে পুরো নাটকের মতন করে যে বিষয়টা করা হয়, সেখানে কিছু গল্পকে প্রেজেন্ট করা হয়। গল্পের মধ্যে এই স্টোরিগুলোর মধ্যে কী কী থাকে? এই স্টোরিগুলোর মধ্যে মূলত আমাদের থাকে হচ্ছে গিয়ে পুরাণ, বিভিন্ন ধরনের পুরাণ আমাদের দেশে রয়েছে। হ্যাঁ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, এই সমস্ত কিছু রয়েছে। তার সাথে থাকে হচ্ছে ভাগবত। এই দুই ধরনের কাহিনীগুলো আমরা এই কুচিপুড়ি নাচের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, এর পরের পয়েন্টে কী আসছে? এর পরের হচ্ছে ওড়িশি। ওড়িশি কোন অঞ্চলের? নাম থেকে আমরা জেনে যাচ্ছি যে এটা উড়িষ্যার বা উড়িষ্যা অঞ্চলের নাচ। আচ্ছা, উড়িষ্যার নাচ এটা। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ওড়িশি যে নাচটা আছে, উড়িষ্যা কিসের জন্য খুব বিখ্যাত? না, উড়িষ্যা আমাদের পুরী জগন্নাথ দেবের মন্দির বা নীলাচলের জন্য খুব বিখ্যাত। তো ওড়িশি ফর্মে বা ওড়িশি ডান্স ফর্মের সে একই রকমভাবে যে গল্পটা বলা হয় বা যেই বিষয়টার উপরে নাচটা তৈরি হয়, সেটা হচ্ছে গিয়ে বৈষ্ণব। বৈষ্ণব কথা, বৈষ্ণব কাহিনী, এই সমস্ত কিছুর উপরে ওড়িশি নাচের ফর্মটা থাকে। আচ্ছা, এই যে ওড়িশি নাচ, এইটার যে কথা বা এইটার যে কাহিনী, এটা কিন্তু আমরা নাট্যশাস্ত্রে উল্লেখ আছে। নাট্যশাস্ত্র কার লেখা? এটা এই প্রশ্নটা মাঝে মাঝে খুব আসে। নাট্যশাস্ত্র কার লেখা? নাট্যশাস্ত্র লেখা ভরতমুনির নাট্যশাস্ত্রে আমরা ওড়িশির কথা পাই। আচ্ছা, পরের যদি কোয়েশ্চেন থাকে আমাদের, তাহলে পরের পয়েন্ট আসছে হচ্ছে আমাদের সত্রিয়া। সত্রিয়া কোন অঞ্চল? সত্রিয়া হচ্ছে অসমের নাচ হচ্ছে সত্রিয়া। আচ্ছা, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। আচ্ছা, সত্রিয়াতে খুব ইম্পর্টেন্ট যে পয়েন্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি সত্রিয়াতে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। আচ্ছা, বাদ্যযন্ত্র থেকেও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন দেয়। এই টপ 10 সিরিজে এরপরে আমরা যখন কোয়েশ্চেন পাবো, সেই কোয়েশ্চেন অনুযায়ী যে এই এমসিকিউর যে পয়েন্টগুলো আসছে বা আমাদের এমসিকিউর যে অল্টারনেটিভগুলো আসছে, সেই অল্টারনেটিভগুলোতে যখন আসবে তখন সেখান থেকে আমরা করে নেব। আপাতত সত্রিয়ার বাদ্যযন্ত্রের মধ্যে আমরা কি পাচ্ছি? ড্রাম পাচ্ছি, এবং আমরা কি পাচ্ছি? তার সাথে পাচ্ছি হচ্ছে বাঁশি এবং ড্রাম, এই দুটো ব্যবহার করা হয় ওড়িশি যখন সত্রিয়া যখন নাচ করা হয়। আচ্ছা, এরপরে আসছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কথাকলি। কথাকলি কোন অঞ্চলের নাচ? না, কথাকলি হচ্ছে কেরলের নাচ। আচ্ছা, কেরলের আরও একটি নাচ খুব বিখ্যাত কথাকলি বাদেও, সেটা হচ্ছে মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম। আচ্ছা, মোহিনীঅট্টম, মোহিনী শব্দটার সাথে বোধহয় আমরা খুব বেশি পরিচিত। এই মোহিনী হচ্ছেন বিষ্ণুর একটি ফিমেল ইনকারনেশন বা ফিমেল রূপ। এই মোহিনীঅট্টমে সেই ধরনের কথাগুলো বা সেই ধরনের নাচের ফর্মই তোলা হয়। আচ্ছা, এখানে আরও একটি ছোট্ট অংশ আমি একটু সত্রিয়া থেকে একটুখানি বলে দিই। সত্রিয়ার নাচটা না, একজন ভদ্রলোক ছিলেন আর কি, গুরু মানুষ, তার মাধ্যমে সত্রিয়া নাচটা খুব ফেমাস হয়েছিল। তার নাম হচ্ছেন গিয়ে শ্রীমন্ত শঙ্করাদেব, বা যদি শুধু শঙ্করদেব নামটাও আমরা মনে রাখি, তাতেও হবে যে এই শঙ্করদেব হচ্ছেন আমাদের সত্রিয়া নাচের প্রাণ পুরুষ বলা চলে, বা তার হাত ধরেই সত্রিয়া নাচ সারা পৃথিবীতে এবং ভারতে যথেষ্ট জনপ্রিয়, ঠিক আছে। আচ্ছা,
এইবার যদি আমরা আসি হচ্ছে মোহিনী আট্টমের থেকে ছোট 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 কয়েকটা কথা একটুখানি আমি চলে আসি। মোহিনী আট্টমের থেকে কয়েকটা কথার মধ্যে আসতে গেলে এক তো আচ্ছা না, ওড়িশার আগে আমরা একটা ছোট্ট জিনিস একটুখানি বলে রাখি। আচ্ছা, দুটো বাদ্যযন্ত্র আমরা পাই, একটা হচ্ছে পাখোয়াজ আর একটা হচ্ছে পাখাওয়াজ। হ্যাঁ, এই ওডিসি ডান্স ফর্মটাতে যে বাদ্যযন্ত্রটা ব্যবহার করা হয় না, সেটার নাম হচ্ছে পাখাওয়াজ। হ্যাঁ, আচ্ছা, পাখোয়াজ আমরা বোধহয় যারা বাংলা অঞ্চলে থাকি তাদের কীর্তনে আমরা পাখোয়াজ যন্ত্রটা যথেষ্ট পরিচিত আমরা, কিন্তু পাখাওয়াজ যদি কখনো এই স্পেলিংটা দেয় তখন আমরা জানবো এটা হচ্ছে ওড়িশির সাথে ব্যবহৃত হচ্ছে বাদ্যযন্ত্র। ওকে, আচ্ছা, মোহিনী আট্টমের কথা যদি আমি আসি, মোহিনী আট্টমের থেকে আরও কয়েকটা ছোট ছোট জিনিস আমাদের একটুখানি দরকার জেনে রাখা। একটা হচ্ছে কালারিয়া পাট্টু বলে একটা মার্শাল আর্ট আছে, ঠিক আছে? কালারিয়া পাট্টু এটা হচ্ছে কেরলের একটা খুব বিখ্যাত মার্শাল আর্ট। এই যে আমরা কুংফু, ক্যারাটে এইগুলোর ব্যাপারে জানি, আমাদের ভারতের এনশিয়ান্ট টাইমেও কিন্তু এই মার্শাল আর্টের যথেষ্ট চর্চা ছিল, তার মধ্যেই কালারিয়া পাট্টু। এই মোহিনী আট্টম বা কথাকলির যে নাচের ফর্মটা হয় না, সেখান থেকেই ভেঙে এসছে এই কালারিয়া পাট্টু, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা হলো। আর তার সাথে হবে হচ্ছে গিয়ে কথাকলির আরও একটি বিষয় হচ্ছে গিয়ে কথাকলিতে না খুব মুখোশের ব্যবহার হয়। কথাকলিতে খুব মুখোশ বা ফেস মাস্ক যেটাকে আমরা বলি, মুখোশের ব্যবহার হয়। খুব বড় বড় করে লাল, নীল, হলুদ এই সমস্ত বা কালো এই সমস্ত কিছু রং দিয়ে মুখটাকে রং করা হয়, আর না হলে বিভিন্ন ধরনের ফেস মাস্কের ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এর সাথে আরও একটি ছোটো ছোটো কয়েকটা জায়গায় আমাদের একটুখানি আমরা বলে রাখি। এই তো চারটে গেল আমাদের কোয়েশ্চেনে, পয়েন্টে আসা হচ্ছে গিয়ে চারটে ক্লাসিক্যাল। এছাড়া আর কী কী রয়েছে? আরও চারটে ক্লাসিক্যাল ফর্ম আমাদের রয়েছে। এক মিনিট, একটু কালারটা একটু চেঞ্জ করে নিই আমি। এছাড়া আরও চারটে ক্লাসিক্যালের ফর্ম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কত্থক। কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? কত্থক আমরা দেখতে পাই হচ্ছে ইউপিতে। আচ্ছা, এরপরে কোনটা রয়েছে হচ্ছে মণিপুরি, তাই তো? নাম থেকে আমরা জানতে পারছি যে মণিপুরি পাওয়া যায় হচ্ছে গিয়ে আমাদের মণিপুর রাজ্যে। আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে একটু নিচে এসে লিখি আমি, আরেকটা হচ্ছে আমাদের ভারতনাট্যম। আচ্ছা, যেটা আমরা কোন জায়গায় দেখতে পাই? যেটা আমরা তামিলনাড়ুতে দেখতে পাই। আচ্ছা, এই ভারতনাট্যমই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের যেটা বলা হয়, এটা হচ্ছে গিয়ে ওল্ডেস্ট ডান্স ফর্ম অফ ইন্ডিয়া। আচ্ছা, আমি বললাম হচ্ছে 8টা, কিন্তু এখানে অলরেডি আমরা 7টা পেলাম। আরও একটি আছে, যেটা হচ্ছে আমাদের সঙ্গীত নাটক একাডেমি ছৌ নাচকে, ঠিক আছে? ছৌ নাচকে হচ্ছে গিয়ে আরও একটি ক্লাসিক্যাল ডান্স ফর্মের আন্ডারে ফেলেছে, ঠিক আছে? পরবর্তীকালে যখন আমরা ছৌ নাচ থেকে প্রশ্ন আসবে, তখন এই ছৌ নাচটিকে নিয়ে আরও চর্চা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে গিয়ে থার্ড নম্বর কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ইন হুইচ স্টেট ত্রিশূরপুরম ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড। আচ্ছা, সারা ভারত জুড়ে না আমরা প্রচুর এরকম মেলা, অনুষ্ঠান, যেটাকে আমরা ফেয়ার বলছি, ফেয়ার মানে মেলা, ফেস্টিভ্যাল, এরকম প্রচুর পাবো। চেষ্টা করব ছোট ছোট করে প্রত্যেকটা সেশনে কোয়েশ্চেন আসলেই তার সাথে এক্সট্রা করে ইনফরমেশান দেওয়ার। আচ্ছা, ত্রিশূরপুরম আমরা কোথায় দেখতে পাই? ত্রিশূরপুরম আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে কেরালাতে। ওকে, ত্রিশূরপুরম আমরা পাবো হচ্ছে কেরালাতে। আচ্ছা, এটা তো গেল কোয়েশ্চেনের আনসার। ত্রিশূরপুরমের সাথে না এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট একটু বলে রাখি। আচ্ছা, আমার উচ্চারণে একটু সমস্যা হতে পারে, তার কারণ যেহেতু দক্ষিণ ভারতীয় নাম, খুব সম্ভবত একটু আমি চেষ্টা করছি। ভাদাকুন্থান টেম্পল, ভাদাকুন্থান মন্দির। এই ভাদাকুন্থান মন্দিরেই না ত্রিশূরপুরম উৎসবটা হয়ে থাকে। এখানে কার মূলত পুজো করা হয়? মহাদেব বা শিবের পুজো করা হয়, ঠিক আছে? শিবের পুজো করা হয়। আচ্ছা, এইখানে একটা বিশেষ ডান্স ফর্ম রয়েছে। এই সময়টা বিশেষ একটি ডান্স ফর্ম করা হয় বিভিন্ন, মানে কেরলের পুরুষ এবং মহিলারা এই নাচটা করে। এই নাচটাকে বলা হচ্ছে কি পেট্টাথুল্লাল ডান্স। পেট্টাথুল্লাল নাচ, এই নাচটা এই অনুষ্ঠান উপলক্ষে বা এই ত্রিশূরপুরম ফেস্টিভ্যাল উপলক্ষে করা হয়ে থাকে। আচ্ছা,
যখন কথা এলোই তখন কর্ণাটকার একটা খুব বিখ্যাত একটা মন্দির সম্পর্কে আমরা একটুখানি জেনে রাখি, দুটো মন্দির সম্পর্কে। এক নম্বর তো আমরা জানবো যে বিরূপাক্ষ মন্দির, বিরূপাক্ষ মন্দির, বিরূপাক্ষ মন্দির। আরেকটি মন্দিরের নাম আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে কি হোয়সালা, হোয়সালা মন্দির। আচ্ছা, এই হোয়সালা মন্দির কিন্তু আমাদের ইউএনএসসিও, হ্যাঁ, ইউনেস্কোর একটি সাইট। হ্যাঁ, ইউনেস্কো কী কী হিসাবে সাইট, এটা যখন আমরা ইউনেস্কো সম্পর্কে জানবো তখন আমরা জানবো। আপাতত এইটুকু জেনে রাখবো, হোয়সালা টেম্পল কিন্তু ইউনেস্কোর একটি সাইট হিসাবে গণ্য করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি আমরা। হুইচ ইজ নোন অ্যাজ দ্য সাউদার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া? সাউদার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া, আনসার নিই, তারপরে বাকিটা আমরা আলোচনা করব। আচ্ছা, সাউদার্ন মোস্ট পার্ট হচ্ছে গিয়ে ইন্দিরা পয়েন্ট। ওকে, আচ্ছা, এই ইন্দিরা পয়েন্ট দেখা কোথায় যায়? ইন্দিরা পয়েন্ট দেখা যায় হচ্ছে গিয়ে এন, বা যেটাকে আমরা বলি হচ্ছে কি আন্দামান, আন্দামান। এইবার সাউদার্ন পয়েন্টের দুটো পার্ট হচ্ছে, একটা তো পেলাম সাউদার্ন মোস্ট পয়েন্ট, আরেকটা কোয়েশ্চেন আসে হচ্ছে কি মেনল্যান্ড, মেনল্যান্ড সাউথ পয়েন্ট। ওকে, ভারতের যদি মেনল্যান্ড সাউথ পয়েন্ট, ভারতের যদি মেনল্যান্ড আমরা খেয়াল করি তাহলে মেনল্যান্ডের সাউথ পয়েন্ট হিসেবে আমরা কি পাবো? কন্যাকুমারী। আচ্ছা, প্রশ্ন পরীক্ষা অনেক সময় আসে হচ্ছে গিয়ে এর অল্টারনেট একটা নাম রয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে কেপ ক্যামোরিন, কেপ ক্যামোরিন। এই নামটা আসতে পারে, এই নামটা দুটো একই নাম। কেপ ক্যামোরিন বা কন্যাকুমারী হচ্ছে গিয়ে মূল ভূখণ্ডে ভারতের মেইনল্যান্ড ইন্ডিয়া। যদি কোয়েশ্চেন আসে হুইচ ইজ নোন অ্যাজ দ্য সাউদার্ন পয়েন্ট অফ মেইনল্যান্ড ইন্ডিয়া, তখন আসবে কিন্তু আমাদের কন্যাকুমারী বা কেপ ক্যামোরিন। আচ্ছা, তাহলে ইন্দিরা কোল কোথায় রয়েছে? ইন্দিরা কোল হচ্ছে আমাদের নর্দার্ন পয়েন্ট। কোথায় রয়েছে এটা? এটা রয়েছে আমাদের হচ্ছে লাদাখে। আচ্ছা, কিবিথু যদি আমরা বলি, কিবিথু কোথায় আছে? কিবিথু হচ্ছে আমাদের ইস্টার্ন পয়েন্ট, ইস্টার্ন পয়েন্ট। ইস্টার্ন পয়েন্ট কোথায় রয়েছে? আমাদের অরুণাচল প্রদেশে, অরুণাচলে। আর গৌরমতি বা অনেক সময় গৌরমোটাও বলা হয়ে থাকে এটাকে, এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। এটা আমরা দেখতে পাই হচ্ছে কি গুজরাটে। ওকে, আচ্ছা, এইবার যদি আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে ভারতের দ্রাঘিমাংশটা, ঠিক আছে, কোন জায়গা থেকে কোন জায়গা অবধি ভারত রয়েছে? 8.4 ডিগ্রি নর্থ টু 37.6 ডিগ্রি নর্থ। এটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে আমাদের, সরি, এইটা হচ্ছে গিয়ে আমাদের ভারতের দ্রাঘিমাংশ, অর্থাৎ কোথা থেকে কোথায়, নর্থ টু নর্থ। অর্থাৎ আমরা যদি ম্যাপ দেখি, পৃথিবীর ম্যাপ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দেশটি রয়েছে সম্পূর্ণভাবে নর্থ সাইড বা উত্তর গোলার্ধে, ঠিক আছে, উত্তর গোলার্ধে। তাই আমাদের একদম মানে ভারতের নিচটা শুরু হচ্ছে গিয়ে এই 8.8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে উত্তর অবধি, তো অবশ্যই 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অবধি। আচ্ছা, একটা ছোট্ট হিসাব আমরা জেনে নিই। আমি যদি নর্থ থেকে সাউথে যদি ভারতকে হিসাব করি কতটা রয়েছে, তাহলে তার যে কিলোমিটারটা পাবো সেটা হচ্ছে গিয়ে আমরা 3214 কিলোমিটার, এই এতটা রয়েছে উত্তর থেকে দক্ষিণে ভারত। আচ্ছা, আর যদি আমি খুঁজতে চাই হচ্ছে ওয়েস্ট টু ইস্ট বা পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে, যেটাই হোক, সেক্ষেত্রে আমরা কতটা পাবো? সেটা পাবো হচ্ছে গিয়ে 2933 কিলোমিটার। ওকে, এই পুরো পার্টটা হচ্ছে আমাদের। আচ্ছা, কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা পার্ট থেকেই আসে। একটুখানি যদি কেউ প্রিভিয়াস ইয়ার বা PYQ খুলে দেখো, খেয়াল করবে প্রত্যেকটা পার্ট থেকেই কোয়েশ্চেন আসছে। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 কী বলছে? হুইচ ইজ দ্য ফার্স্ট ব্যাটেল ইন ইন্ডিয়া ওয়্যার ক্যানন ওয়্যার ইউজড ফর দ্য ফার্স্ট টাইম? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। হয়তো যে ব্যাটেলটার নাম, সে ব্যাটেলটার নাম বা যুদ্ধটার নাম আমরা জানি, কিন্তু এই যে ক্যানন ফার্স্ট টাইম ইউজ করা হয়েছিল, এই পয়েন্টটা হয়তো অনেক সময় আমাদের খেয়াল থাকে না। SSC কিন্তু এইভাবেও প্রশ্ন করে, অবশ্যই রেলওয়ে থেকেও এরকম প্রশ্ন করা হয়, NTPCও করে, RRBও করে। যাই হোক, আনসার হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ বা পানিপথের প্রথম যুদ্ধ। কবে হয় পানিপথের প্রথম যুদ্ধ? 1526 সালে। আচ্ছা, কে ছিলেন এই যুদ্ধে? এই যুদ্ধে মুখোমুখি লড়েছিলেন হচ্ছে বাবর।
বাবরকে? বাবর হলেন আমাদের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে আমরা বাবর সম্পর্কে আরও আসবো। আচ্ছা, বাবর তো লড়লেন, কার বিরুদ্ধে লড়লেন? বাবর লড়লেন হচ্ছে গিয়ে ইব্রাহিম লোদির বিরুদ্ধে। আচ্ছা, এই ইব্রাহিম লোদি কে ছিলেন? না, এই ইব্রাহিম লোদি ছিলেন হচ্ছেন গিয়ে সুলতানেত বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক। আর এই শেষ বংশটির নাম কি ছিল? শেষ বংশটির নাম ছিল হচ্ছে কি, তার নামের এই যে জায়গা থেকে বুঝতে পারছি, লোদি বংশ। আচ্ছা, এরপরে আসে হচ্ছে গিয়ে বাকি যে অংশগুলো, ব্যাটেল অফ চান্দেরি, খানওয়া, ঘরঘরা। এই প্রত্যেকটা লড়াই হচ্ছে গিয়ে বাবরের লড়াই, ঠিক আছে? আচ্ছা, এই প্রত্যেকটা লড়াইয়ের না একটা ডেটগুলো মনে রাখার খুব মজার একটা ট্রিক রয়েছে, সেটা হচ্ছে গিয়ে PKCJ, ঠিক আছে? PKCJ। আচ্ছা, ব্যাটেল অফ চান্দেরি কবে লড়া হয়েছিল? ব্যাটেল অফ চান্দেরি লড়া হয়েছিল 1528 বা 1528 সালে। খানবা কবে লড়া হয়েছিল? 1527 সালে। আর ঘরঘরা কবে লড়া হয়েছিল? 1529 সালে। বাবরের জীবনে এই 4টে ব্যাটেল খুব ইম্পর্ট্যান্ট। বলা যেতে পারে এই 4টে ব্যাটেল ছিল বাবরের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের যে বুনিয়াদ বা নিব প্রতিষ্ঠার একটা বড় অংশ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি PKCJ। পি হচ্ছে গিয়ে 26, তারপরে আসছে 27, তারপরে আসছে 28 এবং তারপরে আসছে হচ্ছে 29। প্রত্যেকটা হচ্ছে 1500 সালের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, যদি আমরা বাবরের কথাতেই আসি, তাহলে বাবরের সম্পর্কে একটুখানি কয়েকটা জায়গা আমরা বাবর সম্পর্কে একটুখানি জেনে নিই। আচ্ছা, নাম্বার 1 হচ্ছেন কি, বাবর কোথাকার শাসক বা কোথা থেকে এসেছিলেন? তিনি এসেছিলেন হচ্ছেন গিয়ে ফারগানা অঞ্চল বা এটাকে অনেক সময় ফারঘানাও বলা হয়ে থাকে, একই ব্যাপার। আচ্ছা, এই ফারঘানা কোথায় আছে? বর্তমানে আফগানিস্তানে রয়েছে ফারঘানা প্রদেশ, ঠিক আছে? আচ্ছা, তিনি কোন মানে তার হচ্ছে ডিসেন্ডেন্ট বা তার উত্তরপুরুষরা ছিলেন হচ্ছেন গিয়ে তিনি আচ্ছা, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। আপাতত এইটুকু আমরা জেনে রাখতে পারি, চাগতাই তুর্কি। এটা আমি বলতে যাচ্ছিলাম যে চাগতাই তুর্কি, তিনি হচ্ছেন চাগতাই তুর্কি বংশের মানুষ, ঠিক আছে? আচ্ছা, বাবরের নিজের একটি অটোবায়োগ্রাফি লিখেছিলেন যার নাম হচ্ছে বাবরনামা। এই যে চাগতাই তুর্কি, এই ভাষাটাতেই, এটা হচ্ছে কি ভাষা, এই ভাষাটাতেই বাবর লিখেছিলেন বাবরনামা। ওকে, আচ্ছা, এই হয়ে গেল আমাদের মোটামুটি বাবর সম্পর্কে। যদিও কিছুই নয় জানা, পরবর্তীকালে আমরা যখন বাবর সম্পর্কে আরও জানবো বা মুঘল সম্পর্কে যখন আমরা জানবো, ছোটো ছোটো কোয়েশ্চেন আমাদের আসবে। আচ্ছা, এখানে আরও একটি ছোটো ছোটো জায়গাগুলো একটু বলে রাখা আমাদের দরকার, যে এই যে ব্যাটেল অফ পানিপত তো আমরা জানলাম যে ইব্রাহিম লোদির সাথে লড়েছিলেন। এই চান্দেরির যে যুদ্ধটা, তিনি এটা লড়েছিলেন হচ্ছে মেদিনী রায়ের সাথে। ওকে, মেদিনী রায়ের সাথে লড়েছিলেন হচ্ছে চান্দেরির যুদ্ধ। খানোয়ার যুদ্ধ তিনি লড়েছিলেন হচ্ছে কি রানা সাঙ্গা। আর এই ঘরঘরার যুদ্ধটা লড়েছিলেন হচ্ছে, নিচে লিখে দিচ্ছি, আফগানদের সাথে। ওকে, আফগানিদের সাথে উনি লড়েছিলেন হচ্ছে গিয়ে এই যুদ্ধটা। প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, হয়তো কোয়েশ্চেন দিল যে ব্যাটেল অফ চান্দেরি সময় বা 1528-এর ব্যাটেল অফ চান্দেরি বা চান্দেরি যুদ্ধে বাবর কার সাথে লড়েছিলেন। ওকে, আচ্ছা, হলো। এবার আমরা আসছি হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে গিয়ে, এটা একটু বিজ্ঞান থেকে বা আমরা বায়োলজির পার্ট থেকে আসি। আচ্ছা, কি বলছে? হুইচ অর্গানেল ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট সেল। ওকে, সেল হিসাবে আমরা দুটো সেলের কথা আপাতত একটু বড় মাত্রায় জানি। একটা হচ্ছে আমাদের অ্যানিমেল বা প্রাণী, এটা হচ্ছে প্ল্যান্ট সেল, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে শুধুমাত্র প্ল্যান্ট সেলে কাকে আমরা পাই? ক্লোরোপ্লাস্টকে পাই আমরা। কী কাজ করে ক্লোরোপ্লাস্ট? আমাদের সবার মোটামুটি চেনা। কী রঙের হয়? সবুজ রঙের হয়, সবুজ রঞ্জক। ক্লোরোপ্লাস্ট কী করে? না, সালোক সংশ্লেষে সাহায্য করে। আচ্ছা, কোয়েশ্চেনে ইংরাজিতে আসবে হচ্ছে ফটোসিনথেসিস। ওকে, আচ্ছা, বাকি যে পয়েন্টগুলো আছে একটু দেখে নিই। মাইটোকন্ড্রিয়াকে কী করে? এটাকে আমরা ছোট্ট থেকে পড়ে এসেছি। এটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। আচ্ছা, এখান থেকে কী তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়।
এই মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন এটিপি আমাদের দেহে শক্তি যোগাতে সাহায্য করে। এই যে রোজ আমরা কথা বলছি, খাচ্ছি, হাঁটছি, চলছি, খাবার হজম হচ্ছে, প্রত্যেকটা কিছুর যে শক্তি আমরা পাচ্ছি সেটা পাচ্ছি এটিপি থেকে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইমকে আমরা কি বলি না, আমরা বলি হচ্ছে গিয়ে সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগ বা সুইসাইড থলিও বলা হয়ে থাকে লাইসোজাইমকে। আচ্ছা, আর তারপরে আসছে আমাদের খুব পরিচিত হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি করে না, নিউক্লিয়াস হচ্ছে কি কোনো কোষের কোর বা মূল বেস, মূল ধাঁচা বলতে পারি আমরা, ঠিক আছে, মূল ধাঁচা। আচ্ছা, এই নিউক্লিয়াসের উপস্থিতি আর অনুপস্থিতির ভিত্তিতে কিন্তু আমরা কোষকে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এই দুটো পার্টে ভাগ করেছিলাম। পরবর্তীকালে কোয়েশ্চেন আসলে অবশ্যই প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কীভাবে হচ্ছে বলে দেবো। আচ্ছা, নিউক্লিয়াস কে আবিষ্কার করেছেন এটা ছোট্ট করে একটু জেনে রাখি, কোয়েশ্চেন আসতেই পারে। অবশ্যই নিউক্লিয়াস আবিষ্কার করেছেন হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। উইচ ব্যাঙ্ক নোট হ্যাজ দ্য মোটিভ অফ রানী কি ভাও? মোটিভ হচ্ছে কি কোন ব্যাঙ্ক নোটে কিসের ছবি আঁকা রয়েছে, আঁকা তো নয়, ছবি লাগানো রয়েছে আর কি। আচ্ছা, রানী কি বাও। আচ্ছা, সবার আগে বলি রানী কি বাওটা কোথায় দেখতে পাওয়া যায়? রানী কি বাও আমরা দেখতে পারি হচ্ছে কি গুজরাট রাজ্যে। ওকে, গুজরাট রাজ্যের একটি স্থাপত্য হচ্ছে রানী কি বাও। এই রানী কি বাও কিন্তু ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত। ওকে, আচ্ছা, তাহলে কোন নোটে পাওয়া যায়? 100 টাকার নোটে। সবার কাছে নিশ্চয়ই আশা করি 100, 200, 500, 50, 10, 20 এই নোটগুলো রয়েছে। তো 100 টাকার নোটটা যদি আমরা পেছন দিকটা একটু ঘুরিয়ে দেখি তাহলে আমরা রানী কি বাওয়ের ছবি পাবো। ওকে, আচ্ছা, 200 টাকার নোটে কি রয়েছে? 200 টাকার নোটে হচ্ছে গিয়ে সাঁচি স্তূপ, সাঁচি স্তূপের ছবি রয়েছে। 500 টাকার নোটে কি রয়েছে? 500 টাকার নোটে রয়েছে আমাদের লাল কিলা, লাল কিলা। আর 50 টাকার নোটে কিসের ছবি রয়েছে? হাম্পি, হাম্পির ছবি রয়েছে। হাম্পি একটি পুরনো শহর যেটা আমাদের দেশের কর্ণাটক রাজ্যে পাওয়া যায়। কর্ণাটক রাজ্যের একটি খুব পুরনো শহর। এই হাম্পিও কিন্তু ইউনেস্কোর একটি সাইট হিসাবে গণ্য হয়েছে। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে প্রত্যেকটা নোটের কালারের কথাও মাঝে সাথে জিজ্ঞেস করা হয়। যদি আমি 100 টাকার নোট দেখি তাহলে তার কালারটা হচ্ছে কি ল্যাভেন্ডার কালার। আচ্ছা, আমরা না যে রঙগুলোকে দেখি আমাদের মনে হচ্ছে বেগুনি বা নীল, সেটা বললে কিন্তু হবে না। কোয়েশ্চেন আসবে ল্যাভেন্ডার কালারের। ওকে, প্রশ্ন আসবে উইচ নোট হ্যাজ দ্য কালার অফ ল্যাভেন্ডার। ওকে, তা ওটা হবে 100 টাকার নোটের। 200 টাকার নোটের রঙটা কি? 200 টাকার নোটের রঙ হচ্ছে গিয়ে আমাদের 200 টাকার ক্ষেত্রে আমরা একটা গেরুয়া রঙ দেখতে পাই, অরেঞ্জই বলে রাখি, অরেঞ্জ আমরা দেখতে পাই। আচ্ছা, সাঁচি স্তূপ কোথায় আছে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের জানা। সাঁচি স্তূপ আছে হচ্ছে কি বিহারে, বিহারে রয়েছে সাঁচি স্তূপ। আচ্ছা, 500 টাকার নোটের কালারটা কি? 500 টাকার নোটের কালারটা হচ্ছে গিয়ে স্টোন গ্রে। ওকে, 500 টাকার নোটের কালারটা হচ্ছে স্টোন গ্রে, অর্থাৎ হচ্ছে শ্যাওলা, মানে স্টোনের উপরে বা পাথরের উপরে শ্যাওলা পড়লে যে রঙটা পাওয়া যায় সেটা। আচ্ছা, লাল কিলা কোথায় আসছে এটা নিশ্চয়ই আমরা সবাই জানি, এটা হচ্ছে দিল্লিতে। দিল্লিতে হচ্ছে লাল কিলা। আচ্ছা, 50 টাকার নোটের ক্ষেত্রে আমরা কী রঙ দেখতে পাই? 50 টাকার নোটের রঙ হচ্ছে গিয়ে ফ্লুরোসেন্ট, FLUROSCENT, ফ্লুরোসেন্ট ব্লু। শুধু নীল বললে কিন্তু হবে না, ফ্লুরোসেন্ট ব্লু। আর আমাদের চেনা জানা কী কী নোট রয়েছে? আমাদের চেনা জানা রয়েছে হচ্ছে 10 টাকার নোট আর হচ্ছে 20 টাকার নোট। আচ্ছা, 10 টাকার নোটের যদি রঙ আমরা দেখতে চাই তাহলে 10 টাকার নোটের হচ্ছে কি চকোলেট ব্রাউন, চকোলেট ব্রাউন। আচ্ছা, আর 20 টাকার নোটের আমরা কী রঙ দেখতে পাই? সেটা হচ্ছে গিয়ে গ্রিনিশ ইয়েলো, বা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সবুজাভ হলুদ রঙ। ওকে, আচ্ছা, মোটিভ কী কী দেখতে পাওয়া যায়? 10 টাকার নোটের ক্ষেত্রে আমরা কী ছবি বা কিসের মোটিভ দেখতে পাই? সেটা হচ্ছে গিয়ে কোণার্ক। কোণার্ক কোথায় আছে? এই কোণার্ক, কোণার্ক আছে হচ্ছে আমাদের ভুবনেশ্বর বা উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। আচ্ছা,
আর যদি আমি 20 টাকার ক্ষেত্রে দেখতে চাই, তাহলে 20 টাকার ক্ষেত্রে কি মোটিভ রয়েছে? ইলোরা। ইলোরা, ছোটোবেলায় আমরা ইতিহাসে পড়েছি অজন্তা ইলোরার গুহাচিত্র, সেই ইলোরার ছবি আছে। ইলোরা কোথায় রয়েছে? আমাদের MH মহারাষ্ট্রে রয়েছে হচ্ছে ইলোরা। ওকে, আচ্ছা, এখানে আরও একটা ছোটো ছোটো আরও দু একটা পয়েন্ট একটুখানি আমরা বলে রাখি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের ভাষা। ভাষা, এই যে নোটের পেছনে খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে অনেকগুলো ভাষা থাকে। নোটের উপরে তো হিন্দি আর ইংলিশ, এ দুটো তো থাকেই। এছাড়া আমাদের সংবিধান স্বীকৃত আরও বাকি 15টা ভাষা, 15টা ভাষা নোটের মধ্যে লেখা থাকে। তাহলে টোটাল মিলে টোটাল ভাষা কথা হলো, টোটাল আমাদের নোটে থাকে হচ্ছে 17টা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, টোটাল থাকে হচ্ছে 17টা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমাদের কনস্টিটিউশনে টোটাল ভাষা কত? আমাদের কনস্টিটিউশনে কিন্তু টোটাল ভাষা হচ্ছে 22টি, তার মধ্যে মাত্র 17টি ব্যবহার করা হয়ে থাকে। তোমরা একটু নিজেরা একটু খোঁজ করবে অবশ্যই। আমি চাইবো কিছু আমি পড়ানোর সাথে সাথে তোমরা নিজেরা একটু সার্চ করো, তার মধ্যে এই যে 17টা পেলাম, তাহলে বাকি যে ভাষা কটা রইলো, 22 থেকে 17 বাদ দিলে আরও যে 5টা ভাষা, সেই কোন কোন ভাষা যেগুলো আমাদের নোটে নেই। ওকে, আচ্ছা, আরেকটা ছোট্ট পয়েন্ট আমরা একটুখানি জেনে রাখি, সেটা হচ্ছে কি এই যে চিহ্নটা, বা এই যে প্রত্যেকটা নোটের আগে যে আমরা এই যে চিহ্নগুলো দিয়েছি, 50 আগে যদিও দেওয়া হয়নি, এই চিহ্নটা কে ডিজাইন করেছিলেন? একদম প্রথম থেকে কিন্তু এই চিহ্নটা আমাদের ছিল না। এই চিহ্নটা 15ই জুলাই 2010 সালে আসে চিহ্নটা, এবং ডিজাইন করেন কে না? তার নাম হচ্ছে উদয় কুমারের করা হচ্ছে এই যে আর এর বা নোটের চিহ্নটা। ওকে, আচ্ছা, কেউ বলতে পারবে যে RBI সব থেকে বেশি কত টাকার নোট জারি করেছিল? খুব কম সময়ের জন্যই জারি হয়েছিল, কংগ্রেসের আমলে জারি হয়েছিল। পরবর্তীকালে জনতা দল যখন এসেছিল, এই নোটটাকে ব্যান করে দেওয়া হয়। এখন যেমন আমাদের ওই নোটবন্দির পরে আমাদের 2000-এর নোটটাকে ব্যান করা হয়েছিল। একবার কিন্তু 10,000 টাকার একটা নোট ছিল আমাদের, হ্যাঁ, 10,000 টাকার একটা নোট ছিল। এই নোটটাকে পরবর্তীকালে জনতা দল, হ্যাঁ, আচ্ছা, ছোট্ট করে লিখলাম, জনতা দল যখন পরবর্তীকালে প্রথম অকংগ্রেসি দল যারা দিল্লি শাসন করতে এসেছিল, মানে মানুষের ভোটে জিতে, তারা পরবর্তীকালে 10,000-এর নোটটাকে ব্যান করে দিয়েছিল। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 8, হু টুক দ্য লিড ইন লখনৌ ইন 1857 রিভল্ট? আমাদের ভারতের ইতিহাসে যতগুলো রিভল্ট হয়েছে বা আন্দোলন হয়েছে, তার মধ্যে সবথেকে প্রথম আন্দোলন ছিল, বা ইংরেজদের বিরুদ্ধে সবথেকে প্রথম আন্দোলন ছিল হচ্ছে গিয়ে 1857 ক্রান্তি। এটাকে আমরা কি হিসাবে চিনি? এটাকে আমরা চিনি হচ্ছে কি সিপাহী বিদ্রোহ হিসাবে, তাই তো? এটাকে আমরা চিনি হচ্ছে সিপাহী বিদ্রোহ হিসাবে। আচ্ছা, এই কাছাকাছি একটা, এটা প্রায় 100 বছর আগের একটা সময় আমরা পাই, যেটা হচ্ছে গিয়ে 1757 সাল। এই সময়টাকে বলা হয় ভারতের ইতিহাসে ইংরেজদের প্রথম পদার্পণ। কী হয়েছিল এখানে? এখানে হয়েছিল পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধে সিরাজদৌলার হার এবং ইংরেজদের ভারতে আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার। যাই হোক, পরবর্তীকালে পলাশির যুদ্ধ আসলে আমরা এই পয়েন্টগুলো আরও পড়বো। আপাতত আমরা আসি হচ্ছে গিয়ে সিপাহী বিদ্রোহ বা 1857 রিভল্টে। বলছে লখনৌতে কে লিড করেছিল? সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় সিপাহী বিদ্রোহ হয়েছিল। সেই বিভিন্ন জায়গায় একজন ব্যক্তিত্ব, এক বা একাধিক ব্যক্তিত্ব ছিলেন, যারা সেই সমস্ত জায়গার বিদ্রোহটাকে লিড করেছিলেন বা আন্দোলনের প্রধান দলনেতা হিসাবে বা মুখ হিসাবে এগিয়ে এসেছিলেন। লখনৌতে ছিলেন হচ্ছেন বেগম হজরত মহল। আচ্ছা, এই বেগম হজরত মহলের ছেলে ছিলেন যে হচ্ছে গিয়ে ছোট বা মাইনর ছিল, তার বদলে বেগম হজরত মহল তখন শাসন করতেন, এবং এই সময়টাতে এই 1857 সময়টাতে তিনি কিন্তু লখনৌ থেকে এই বিদ্রোহে লিড দিয়েছিলেন। আচ্ছা, নানা সাহেবের নাম আমরা মোটামুটি সবাই টুকটাক শুনেছি। নানা সাহেব তাহলে কোন অঞ্চল থেকে লিড দেওয়া শুরু করেছিলেন, বা নানা সাহেব সিপাহী বিদ্রোহকে বা 1857 যে ক্রান্তি, সেটা নানা সাহেব লিড করেছিলেন হচ্ছে কি কানপুরে। ওকে, নানা সাহেব লিড করেছিলেন হচ্ছে কানপুরে। তাঁতিয়া টোপি কোন অঞ্চল থেকে লিড করেছিলেন? তাঁতিয়া টোপি লিড করেছিলেন হচ্ছে গোয়ালিয়র থেকে। লিড করেছিলেন। আচ্ছা, আর রানী লক্ষ্মীবাইয়ের কথা তো আমরা প্রত্যেকে জানি। রানী লক্ষ্মীবাই লিড করেছিলেন কোথা থেকে? ঝাঁসি থেকে। ওকে, আচ্ছা,
ঝাঁসি থেকে। আচ্ছা, ঝাঁসির রানীর বা লক্ষ্মীবাইয়ের যে সমাধি পরবর্তীকালে আমরা প্রত্যেকে জানি যে ময়দানে, যুদ্ধের ময়দানে লড়তে লড়তে তিনি শহীদ হয়েছিলেন। তার পরবর্তীকালে তার সমাধি দেওয়া হয় হচ্ছে গিয়ে, এটা গোয়ালিয়রে দেওয়া হয়েছিল। গোয়ালিয়রে রানী লক্ষ্মীবাই সমাধি রয়েছে। আচ্ছা, এই তো এইটুকু গেল। যদি আমরা এই রিভল্টের থেকে আরও ছোট 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 প্রচুর পয়েন্ট আমাদের আসে, আপাতত যে কটা মনে আসছে আমার, আমি সে কটা একটুখানি বলে দিচ্ছি। পরবর্তীকালে আবার আসবে, কোয়েশ্চেন রিপিট হবে, তখন আমরা পড়বো। আচ্ছা, 4টে জায়গার নাম আমরা জানলাম। একটা তো লখনৌ হলো, কানপুর, গোয়ালিয়র, ঝাঁসি। ভোজপুর বলে একটি জায়গা ছিল, ভোজপুর। এই ভোজপুর থেকে কে লিড করেছিলেন? না, ভোজপুর থেকে লিড করেছিলেন হচ্ছে গিয়ে কুনওয়ার সিং। কুনওয়ার সিং। আচ্ছা, দিল্লিতেও কিন্তু এই বিদ্রোহের অনেকটা আঁচ গিয়ে পড়েছিল, যদিও সেই সময় দিল্লিতে ছিলেন বাহাদুর শাহ জাফর। এক মিনিট, দিল্লিটা একটু লিখে নিই। দিল্লিতে ছিলেন হচ্ছে গিয়ে বাহাদুর শাহ জাফর। তিনি একদম প্রায় বয়স্কই হয়ে গিয়েছিল তার। সেই সময় যারা সারা ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে এরকম মোর্চা বের করেছিলেন, তারা বলেছিলেন আমরা দিল্লি যাব। এই ইংরেজদের থেকে অনেকাংশে ভালো হচ্ছেন গিয়ে দিল্লির মুঘলরা, তাই তারাই বাহাদুর শাহ জাফর, যে ছিলেন মুঘলদের প্রায় শেষের দিকের একজন শাসক, বলেছিল যে একেই আমরা পুরো ভারতের শাসক হিসাবে মান্যতা দেব, এবং এরপর থেকে ইংরেজরা নয়, আমরা বাহাদুর শাহ জাফরের আন্ডারেই থাকব। তো বাহাদুর শাহ জাফর অবশ্যই যথেষ্ট বয়স হয়ে গেছিলো। তো বাহাদুর শাহ জাফরের পরিবর্তে তার একজন খাস লোক ছিলেন, যার নাম হচ্ছে ভক্ত খান বা ওয়াক্ত খান বলা হয়ে থাকে কয়তয়, ওয়াক্ত খান। তিনি হচ্ছেন গিয়ে সারা এই সময়টাকে, বাহাদুর শাহ জাফরের বদলে রিভল্টটাকে উনি তখন আর কি লিড করতেন। ওকে, আচ্ছা, এই মোটামুটি গেল আমাদের। যতটুকু একটুখানি ধারণা বা আমার যতটুকু মনে ছিল রিভল্ট সম্পর্কে। আচ্ছা, আরও একটি জানি, শুরুটা কোথায় হয়েছিল? অবশ্যই এটা খুব দরকার আমাদের। শুরুটা হয়েছিল আমাদের প্রত্যেকেরই জানা, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা প্রত্যেকে জানি, ব্যারাকপুরের ছাউনি, ব্যারাকপুরের সেনা ছাউনি। কে ছিলেন? না, ব্যারাকপুরের সেনা ছাউনিতে ছিলেন হচ্ছেন গিয়ে মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুরে গেলে আমরা মঙ্গল পাণ্ডের নামে একটি ঘাটও দেখতে পাবো। এই মঙ্গল পাণ্ডে কি এসেছিলো তখন? একটা রাইফেল এসেছিলো, সেই রাইফেলের কার্তুজ তৈরি করা হতো হচ্ছে গরু এবং শুয়োরের চামড়া দিয়ে। এটা রটে গিয়েছিল পুরো ছাউনিতে, এবং আমরা প্রত্যেকে জানি যে গরু হিন্দুদের কাছে এবং শুকর মুসলমানদের কাছে একটা ধর্মীয় ভাবধারা বা ভাবাবেগের প্রতীক। তখন এরা বলেন যে না, আমরা এই কার্তুজ, অবশ্যই কার্তুজটাকে দাঁতে কেটে তারপরে ব্যবহার করতে হতো। তারা বলেছিলেন যে আমরা কার্তুজ দাঁতে কাটবো না। সেখান থেকে একটি বচসা, পরবর্তীকালে মঙ্গল পাণ্ডে ওখানে উপস্থিত একজন ইংরেজ সেনা প্রধানকে গুলি করে মেরে ফেলেন। মঙ্গল পাণ্ডের ফাঁসি অবধি হয়েছিল, এবং আস্তে আস্তে এই বিষয়টাই তখন সিপাহী বিদ্রোহ হিসাবে সারা ভারতে ছড়িয়ে পড়ে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি, প্রায় শেষের পথে। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের, অরিজিন অফ ব্রহ্মপুত্র রিভার। ওকে, ব্রহ্মপুত্র নদীর আমাদের উৎপত্তি কোথায়? আচ্ছা, 4টে রেঞ্জ দিয়ে দিয়েছে। এর মধ্যে যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমাদের কৈলাসের রেঞ্জ হচ্ছে ব্রহ্মপুত্রের উৎপত্তি। ওকে, আচ্ছা, ব্রহ্মপুত্র সম্পর্কে আমরা ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট একটুখানি জেনে রাখি। ব্রহ্মপুত্রের একটা নাম রয়েছে, সেটা হচ্ছে গিয়ে লুইত। ওকে, লুইত, বা ইংরাজি লেখাটা হচ্ছে এরকম, হ্যাঁ, লুইত নদী। লোকালয় বা লৌকিক নাম হিসাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ব্রহ্মপুত্রের আরও অনেকগুলো নাম রয়েছে। সবার আগে আমরা ব্রহ্মপুত্রের হচ্ছে কি উৎপত্তিটা একটুখানি পড়ি। আমরা তো জানেন যে কৈলাস রেঞ্জ থেকে বেরিয়েছে, কিন্তু মেন উৎপত্তিটা কোথা থেকে? মেন উৎপত্তি হচ্ছে আমাদের মানসরোবর লেক। ওকে, মানসরোবর লেক থেকে এখানে একটি গ্লেসিয়ার রয়েছে, ঠিক আছে, বা হিমবাহ। কী নাম এটার? বোখারচু হিমবাহ। ওকে, আচ্ছা, কোথায় রয়েছে মানসরোবর লেক? মানসরোবর লেক রয়েছে আমাদের তিব্বতে। তিব্বতের মানসরোবর লেকের বোখারচু হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি। আচ্ছা,
ব্রহ্মপুত্রে না বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। 1 নম্বর নাম হচ্ছে সাংপো। আচ্ছা, ইংরাজিটা আমি লিখে দিলাম, কারণ ইংরাজির নামটা না টিটা আমাদের সাইলেন্ট থাকে। তাসাংপো আমরা উচ্চারণ করব না, আমরা সাংপো উচ্চারণ করব। ইংরাজিতে অবশ্যই জানতে হবে, কোয়েশ্চেন ইংরাজিতে আসে সাংপো। এই সাংপো নামে ব্রহ্মপুত্র কোথায় পরিচিত? তিব্বতে পরিচিত। ঠিক আছে, তিব্বত হয়ে ব্রহ্মপুত্র যখন আমাদের অরুণাচলে প্রবেশ করছে, তিব্বত কেটে, এখন আমরা জানি যে তিব্বতটা চায়নার আন্ডারেই চলে এসছে, তিব্বত কেটে যখন অরুণাচলে, এপি লিখলাম, হ্যাঁ, অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, তখন ব্রহ্মপুত্রকে আমরা কি নাম দিচ্ছি? আমরা নাম দিচ্ছি হচ্ছে দিহাং। দিহাং। ওকে, আচ্ছা, অরুণাচল হয়ে আমাদের ব্রহ্মপুত্র প্রবেশ করছে হচ্ছে আসামে, আসাম রাজ্যে। এই আসাম রাজ্যে আমাদের ব্রহ্মপুত্রকে আমরা ব্রহ্মপুত্র নামেই জানি। এখানে আমাদের মোটামুটি ব্রহ্মপুত্র নামটা শুরু। ওকে, আসাম হয়ে ব্রহ্মপুত্র প্রবেশ করছে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে, আচ্ছা, বাংলাদেশে যখন ব্রহ্মপুত্র প্রবেশ করছে তখন তার নাম কি? তখন তার নাম হচ্ছে যমুনা। যমুনা। আচ্ছা, এই যমুনার সাথে কিন্তু আমাদের যমুনা, যেটা আমরা দিল্লিতে দেখতে পাই, সেটার কিন্তু কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আচ্ছা, এইটার ইংরাজি স্পেলিং হচ্ছে যমুনা। ওকে, আর দিল্লিটার হচ্ছে YA। ওকে, একটুখানি খেয়াল রাখতে হবে যমুনা। এই যমুনার সাথেই পদ্মা এসে মিশছে। পদ্মা, এই পদ্মাটাকে, এই পদ্মাটা হচ্ছে গিয়ে গঙ্গা। আমাদের পশ্চিমবঙ্গে ঢোকার মুখে একটা শাখা হয়ে যাচ্ছে ভাগীরথী হুগলি, আরেকটা শাখা বা বড় শাখাটা পদ্মা নাম নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। এই যমুনা আর পদ্মার মিলিত প্রবাহটাই হচ্ছে মেঘনা নামে পরিচিত। এই 3টে নদী কিন্তু আমাদের প্রতিবেশী বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট 3টে নদী। তাহলে যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র, দেন আসছে পদ্মা, দুটো মিলে মেঘনা তৈরি করছে। ওকে, আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্রের উপরেই রয়েছে হচ্ছে গিয়ে একটি দ্বীপ, যার নাম হচ্ছে মাজুলি। মাজুলি দ্বীপ আসামেই রয়েছে এটা। হ্যাঁ, মাজুলি দ্বীপ রয়েছে আসামে। এটা হচ্ছে গিয়ে সবথেকে বড় নদী দ্বীপ, শুধুমাত্র আমাদের দেশে নয়, পুরো এশিয়াতে। এশিয়ার সবথেকে বড় নদী দ্বীপ। খুব রিসেন্টলিও নয়, তাও প্রায় বেশ 4-5 বছরের বেশি হয়ে গেল, এই মাজুলি দ্বীপকে সম্পূর্ণ একটি ডিস্ট্রিক্ট বা একটি জেলা ঘোষণা করা হয়েছে, এতটাই বড় হচ্ছে দ্বীপ। ওকে, আচ্ছা, এবার আসি আমরা আমাদের সবথেকে শেষের প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে হাউ মেনি ব্যাঙ্কস ওয়্যার ন্যাশনালাইজড ইন 1980? 1980 সালে কটা আমাদের ব্যাংক হচ্ছে ন্যাশনালাইজ বা জাতীয়তাকরণ হয়েছিল? 1980 সালে কটা ব্যাংক হয়েছিল? উত্তরটা নিই, তারপরে আসছে। 6টা ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল। আচ্ছা, কিসের হিসাবে ন্যাশনালাইজ হয়েছিল? আচ্ছা, তার আগে আরেকটা ছোট্ট করে বলে দিই, হচ্ছে গিয়ে 14টা ব্যাংক, তার আগে 14টা ব্যাংকও ন্যাশনালাইজ হয়েছিল কত সালে? 1969 সালে, 69-এ। ওকে, 1969-এ। আচ্ছা, কিসের হিসাবে ন্যাশনালাইজড হয়েছিল? মেনলি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্যাংকের কাছে জমা রাশি বা মূলধন হিসাবে কত টাকা জমা ছিল সেটার হিসাবে। 1979 সালে যখন ব্যাংকগুলো মানে এই 14টা ব্যাংক, 1969 সালে যখন 14টা ব্যাংক ন্যাশনালাইজ হয়, তখন তাদের জমা রাশি হিসাবে ধরা হয়েছিল 50+ CR, অর্থাৎ যে ব্যাংকগুলোর কাছে 50 কোটি টাকার উপরে সম্পত্তি বা জমা রাশি রয়েছে বা ডিপোজিটেড মানি রয়েছে, সেই ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা হয়েছিল। ওকে, আচ্ছা, এই সময়কালটা সম্পর্কে আমরা একটুখানি ছোট্ট করে জেনে রাখি। এই টাইমটা, এই যখন 14টা ব্যাংক ন্যাশনালাইজ হচ্ছে, সেই সময় আমাদের দেশের PM কে ছিলেন? PM ছিলেন হচ্ছেন গিয়ে সেই সময় ইন্দিরা গান্ধী। ওকে, ইন্দিরা গান্ধী ছিলেন সেই সময় PM। আচ্ছা, সেই সময় RBIর গভর্নর কে ছিলেন? আচ্ছা, RBI কাকে বলে নিশ্চয়ই জানি আমরা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বলি ব্যাংকেরও ব্যাংক, বা হিন্দিতে বলা হয় ব্যাংকো কা ব্যাংক। অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা ব্যাংক রয়েছে, সরকারি এবং বেসরকারি, তারা প্রত্যেকেই তাদের টাকার একটা বড় অ্যামাউন্ট, তাদের উপর যে রুলস রেগুলেশন সমস্ত কিছুই তাদের উপর দেখাশোনা করে কে? RBI। তো 1969 সালে RBIর গভর্নর কে ছিলেন? LK ঝা। এই সময় গভর্নর ছিলেন LK ঝা। আচ্ছা, আর কোন প্ল্যানের মধ্যে? আমরা জানি তো যে আমাদের দেশে 2012 সালের আগে অবধি 5 ইয়ার প্ল্যান তৈরি করা হতো।
প্রত্যেক পঞ্চবার্ষীয় পরিকল্পনা। তো এটা ছিল 4th 5 year প্ল্যানের মধ্যে। ওকে, পরিকল্পনা 4 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের এই 14টা ব্যাংকে ন্যাশনালাইজেশন হয়েছিল। আচ্ছা, এইবার আসে হচ্ছে আমাদের কোয়েশ্চেনে 1980 সালে যে 6টা ব্যাংকে ন্যাশনালাইজেশন হয়েছিল সেই সময় পিএম কে ছিলেন? সেই সময় আমাদের পিএম ছিলেন হচ্ছেন গিয়ে ইন্দিরা গান্ধী। ওকে, সে সময় পিএম ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী। আচ্ছা, গভর্নর কে ছিলেন আরবিআই এর? আচ্ছা, আরবিআইয়ের গভর্নর কে ছিলেন? আরবিআইয়ের গভর্নর সেই সময় ছিলেন হচ্ছেন গিয়ে প্যাটেল, আইজি প্যাটেল। আচ্ছা, আইজি প্যাটেল ছিলেন হচ্ছেন গভর্নর। আচ্ছা, এই সময় ডিপোজিটেড মানি কত ছিল? এই সময় একদম প্রথমে 200 কোটির উপরে জমা রাশি যেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে ছিল তাদের ক্ষেত্রে বলা হয়েছিল এই প্রত্যেকটা ব্যাংকে সরকার তাদের আন্ডারে ন্যাশনালাইজেশন বা ন্যাশনালাইজড ব্যাংক হিসেবে নিয়ে নেবে। আচ্ছা, আরবিআইয়ের কথাই যখন এলো আমাদের, আরবিআই 1935-এর অ্যাক্টের মাধ্যমে কিন্তু আরবিআই তৈরি করা হয়েছিল। ওকে, আচ্ছা, এসবিআই কোথা থেকে তৈরি হয়েছে কেউ বলতে পারবে? এসবিআই বা এসবিআইয়ের আগের নাম কি ছিল আমাদের? অ্যাকচুয়ালি হ্যাঁ, এসবিআই ওইভাবেই বলতে পারি, ইম্পেরাল ব্যাংক। ইম্পেরাল ব্যাংক পরবর্তীকালে ইম্পেরাল ব্যাংক থেকে প্রথমে ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ মাদ্রাজ এগুলো আসে। পরবর্তীকালে সবকটা ব্যাংক এরকম মার্জেশন হয়ে হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। আচ্ছা, এসবিআই সম্পর্কে একটা ছোট্ট কথা যখন মাথায় এসছে, এসবিআইয়ের একটা বার্থডে হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি ফাউন্ডেশন ডে। যদি তোমরা কাছাকাছি কেউ এই ডেটটায় এসবিআইতে যাও তাহলে তোমরা চকলেট পাবে। আমি পেয়েছিলাম গত বছর। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমাদের 1 জুলাই। যদি কেউ এসবিআইতে যাও, সামনে জুলাই মাস পড়ছে, গিয়ে দেখতে পারো এসবিআই সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়, ওদের ফাউন্ডেশন ডে পালন করা হয়। ওকে, তো এই ছিল আজকের আমাদের 10টা কোয়েশ্চেন টপ 10 সিরিজের মধ্যে। অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করবো প্রত্যেক দিন এরকম টপ 10 কোয়েশ্চেন রেডি করে তোমাদের দিতে। আচ্ছা, ভিডিওর ডেসক্রিপশানে আমার হচ্ছে গিয়ে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা থাকবে। সেখানে পুরো এরকম রেডি করা, আমি কোনো কিছু মুছবো না, কিছু থাকবে না, সম্পূর্ণভাবে এরকম রেডি করা উইথ টপিক, উইথ ইনফরমেশন, টপিকের সাথে ইনফরমেশন দেওয়া পুরো নোটটা তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আজকের জন্য টাটা। কালকে আমরা আবার এরকম টপ 10 কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো।